হ্যাঁ, বলুন। আমাদের এই সংস্থা থেকে টেটশোর থেকে দেখো, কালকে তো রেজাল্ট বেরিয়েছে 2017 সালের রিক্রুটমেন্টের। অলরেডি প্রায় 46 জন মতো স্টুডেন্ট তারা জানিয়েছে যে স্যার চাকরি পেয়ে গেছি, খুব উপকৃত হলাম স্যার, আপনারা পাশে ছিলেন। এরা জানিয়েছে, কিন্তু জানায়নি অনেক স্টুডেন্ট। আমাদের যা ধারণা এর আরো 2 ডবল বা 3 ডবলও স্টুডেন্ট হতে পারে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আমরা পড়িয়েছি এবং যাদেরকে ইন্টারভিউ আমরা নিয়েছিলাম বা পড়িয়েছিলাম আমরা জানি যে অনেকেই পাবে। এবং তার মধ্যে আরেকটা ভালো দিক যেটা হয়েছে সেটা তো তোমরা জানো, যে এবার বিএড এবং এনআইওএস এর ডিএলএড টা বাদ হয়ে যাওয়ার ফলে যারা ডিএলএড ক্যান্ডিডেট ছিল বেশিরভাগই চাকরি পেয়ে গেছে বলে আমাদের ধারণা। এবং আমাদের কাছ থেকে এই 46 জন মতো আমাদেরকে জানিয়েছে, বাট এখনো জানায়নি বা অনেকে দেখেনি। আমরা তো গ্রুপে জানতে চেয়েছি যে কে কে পেয়েছো জানাও। সংখ্যাটা অনেকটাই হবে। শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। তো স্যার এই নিউ যে একটা, ইন্টারভিউ ব্যাচ কবে শুরু হ্যাঁ হবে বলছি বলবেন? বলছি দুটো, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি। ফলে এই যে একটা জার্নি যেখান থেকে তারা চাকরি পেলো, এটা কিন্তু অত্যন্ত ভালো লাগে। মানে যারা পেলো তারা তো অবশ্যই ভীষণ আনন্দিত। এবং তোমাদের মানে সাথে শেয়ার করছে, অনেকের বয়স প্রায় মানে 2 জন 3 জন মহিলা আছে, তারা বিবাহিত এবং তাদের ছেলে মেয়েও প্রায় ক্লাস 8 9-এ বোধহয় পড়ে। এবং 39 বছর বয়স আছে এরকম, এরাও কিন্তু চাকরি পেয়েছে। এবং এমনও ক্যান্ডিডেট আছে যারা বলেছিল স্যার অনেকবার হচ্ছে না, আর পারবো না, সংসার করছি 5 7 বছর ধরে, 8 10 বছর ধরে সংসার করছি, আর স্যার পারবো না, এবার কি আমার হবে বা পারবো? আমি বললাম ঠিক আছে, ইন্টারভিউটা ভালো করে দিন। সেইভাবে অনেকে প্রিপারেশন নিয়েছে, তারাও কিন্তু অনেকে চাকরি পেয়ে গেল এবং জয়েন্ট, এবং এই কয়েকদিনের মধ্যে জয়েন্টও করে যাবে, এটাও তোমরা জানো বা বুঝতেও পারছো। তো সেই জায়গা থেকে যারা চাকরি পায় এটা কিন্তু খুব ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগে, তাদের তো ভালো লাগেই, তাদের লাইফটা চেঞ্জ হয়ে গেল। তো আমি যেটা বলছি যে ভালো করে পড়ো, সামনে যে পরীক্ষা সেটা অত্যন্ত ভালো করে দাও। এবং ফুড এসআই এর জন্য এই ব্যাচটা, তো ফুড এসআই এর পরীক্ষা অত্যন্ত কঠিন এবং কম্পিটিটিভ লেভেলটা অনেক বেশি, টেটের থেকে অনেক বেশি। এই ডিএলএড ক্যান্ডিডেট যারা শুধু চাকরি করে, এর থেকে অনেক বেশি হাইলি কম্পিটিটিভ একটা জায়গা, যেখানে যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেয় তারা বেশিরভাগই এই পরীক্ষাটায় বসবে। ফলে তাদের অনেক প্লাস পয়েন্ট থাকে, তারা অনেক বেশি প্রিপেয়ার্ড থাকে, সারা বছর ধরে পড়াশোনা করে। এই নয় যে পরীক্ষার 2 মাস আগে আমি পড়তে শুরু করলাম, ডাব্লিউবিসিএস এরকম ভাবে পড়ে না, তারা ধারাবাহিক ভাবে কন্টিনিউয়াস ধরে 2 বছর 1.5 বছর লেগেই থাকে এর পিছনে সারা দিন রাত। তো তারা কিন্তু অনেক প্রিপেয়ার্ড থাকে। তো সেই জায়গা থেকে তাদের তাদের সাথে কম্পিটিটিভ যেহেতু, ভালো করে পড়ো। ঠিক আছে? হ্যাঁ, ওই যে চাবি ওখানে। শুনতে পেলে কথা? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম তাহলে আপনি ক্লাস শুরু করে দিন। স্যার আগের দিনে জিকের ক্লাসটা রেকর্ডিংটা একটু দেবেন না? রেকর্ডিংটা না, একটু সাউন্ডটা আসেনি, একটু সমস্যা হয়ে গেছে ওটা। আমি দিয়েছিলাম রেকর্ডিংটা, সাউন্ডটা আসেনি। তো ওটা আমি দেখছি চেষ্টা করে, ওটা তেমন কিছু ইম্পর্টেন্ট করায়নি হয়তো, নোটটা একটুখানি পড়ে নিও ওই জিকের ক্লাসটার। আর আমাদের সামনেই টেটের ব্যাচ এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ব্যাচ শুরু হবে, আমি কবে থেকে শুরু হবে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম আপনি ক্লাসটা শুরু করে দিন। হুম। আচ্ছা শোনো, আহ, যেটা বলার ক্লাস শুরু করার আগে, অলরেডি তোমরা শুনেছো যে ফুড এসআই এ 6টা শিফটে এক্সাম হবে। 13.5 লক্ষ পরীক্ষার্থী রয়েছে, মানে যারা ক্যান্ডিডেট, যারা ফর্ম ফিল আপ করেছে। আর সিট সংখ্যা মাত্র 480 484 এরকম সামথিং। বুঝতে পারছো যে কি অবস্থা? তো পড়াশোনাটা ম্যাম সিট সংখ্যা কি বাড়বে? না, এই মুহূর্তে সেরকম পিএসসির ক্ষেত্রে বাড়বে বলে আর মনে হচ্ছে না। ঠিক আছে, অন্তত ফুড এসআই তে তো বাড়বেই না। এটা যদি ক্লার্কশিপ হতো তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা থাকতো, ফুড এসআই তে বাড়বে না, এটাই থাকবে। যেহেতু 6টা শিফটে পরীক্ষা, 6টা আলাদা আলাদা প্রশ্নপত্র, এবং প্রশ্নপত্র যথেষ্ট মডারেট হবে এটাই বোঝা যাচ্ছে। 6টাই আলাদা আলাদা হবে এবং 6টাই বললাম যে 6টা আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার। সেক্ষেত্রে আমি বলবো যে 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 মক টেস্ট গুলো নিচ্ছি, মক টেস্টের প্রশ্নপত্র কেমন হচ্ছে, কি মানে পরীক্ষা দিয়ে কতটা তোমরা মানে কি বলবো, কতটা স্কোর হচ্ছে সেটা আমাকে বলো। প্লাস নেগেটিভ মার্কিং রয়েছে, বি কেয়ারফুল। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে নিজেদের মন করা আনসার করে আসবে না।
আর প্রবাবলি এবছর বিসিএস এ ওই 4টে ভুল পিছু 1 নম্বর করে দেওয়া হয়েছিল ডব্লিউবিসিএস এ। তো ফুড এসআই এর ক্ষেত্রেও সেক্ষেত্রে দেখা যাক যে কি করে ওরা। ঠিক আছে, তো আমার এক্ষেত্রে যেটুকু বলার যে নেগেটিভ মার্কিং এর বিষয়ে সচেতন থাকো। যে যে নোটস গুলো পেয়েছো প্রত্যেকটা নোটস ভালো করে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স করে দেওয়া হচ্ছে তোমাদেরকে, লাস্ট 6 মান্থের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। ইভিন আজকে বাজেট হয়েছে, আমি আমার নেক্সট ক্লাসে বাজেটটাও তোমাদেরকে করিয়ে দেবো। আজকে আমি সবকিছু বলে দিচ্ছি, কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে, সবগুলো বলছি। কিন্তু সেক্ষেত্রে যেটা বলবো যে একটু মনোযোগ দাও, ঠিক আছে? আর যা যা কিছু অসুবিধা হবে অলওয়েজ ক্লাসে আলোচনা করো, আমি তো আছি সবসময় বলে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু বলি যে আজকের যে নোটসটা আমি সাজিয়েছি, যেখানে এই স্কিমের বিষয়টা, এই স্কিম ব্যাপারটা আমি অনেকটাই তোমাদেরকে আগে করিয়েছিলাম, কিন্তু হ্যাঁ নতুন নতুন অনেক স্কিম অ্যাড হয়েছে যেগুলো ওই নোটটার মধ্যে নেই, এই নোটটাতে আমি সেগুলো করে দিয়েছি। যেমন কন্যাশ্রী আগেরটাতে আছে, কিন্তু তবুও কন্যাশ্রী ইম্পর্টেন্ট। ডেট গুলো ভালো করে পড়ো। আর এখন সব থেকে বেশি, আগে যেমন প্রশ্নর ধরন কেমন ছিল, বড়জোর কন্যাশ্রী প্রকল্প কি কারণে, মানে কি তার অবজেক্টিভস, সেইটা নিয়ে আসতো। এখন কিন্তু তার ডেটটাও আসতে পারে, কোন বিভাগ কন্যাশ্রী প্রকল্প পরিচালনা করছে সেটাও আসতে পারে। ঠিক আছে, উদ্দেশ্য তো আসতেই পারে, উদ্দেশ্যের ভেতর থেকে মানে কত বছর থেকে কত বছর অবধি তোমার কি কি শর্তে কন্যাশ্রী সে পেতে পারে, বা কন্যাশ্রী দিবস কোন দিন, ঠিক আছে, তারপর কন্যাশ্রী কি কি পুরস্কার পাচ্ছে, এই এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কন্যাশ্রী রিলেটেড। তো এই জায়গাগুলো কবে চালু হচ্ছে, কোন বিভাগ চালু করছে, উদ্দেশ্যটা কি, এগুলো কিন্তু সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এখন যেটা প্রশ্নর ধরন যে কোনো পরীক্ষায় স্টেটমেন্ট নির্ভর, অর্থাৎ স্টেটমেন্ট গুলো তুলে দিয়ে বলছে বলো 1 2 3, ধরো একটা বিষয়ের ওপর 3টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বলো কোনটা মানে 1 2 কারেক্ট, 1 2 3 কারেক্ট, আর কোনোটাই কারেক্ট নয়, মানে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, হয়তো এগুলো তোমাদের কম আসবে, কিন্তু আসতেই পারে, হয়তো দেখা গেল 50টা প্রশ্নের 2টো এরকম প্রশ্ন দিয়ে দিয়েছে। তাই জন্য এই যে, ম্যাম হ্যাঁ বল। বলছি মানে ধরুন আগে যেরকম কোশ্চেন থাকতো যে একটা কোশ্চেন দিয়ে তার অ্যান্সার দিয়ে দিত, সেগুলো অপশন গুলো করতে খুব মানে তাড়াতাড়ি হতো, কিন্তু এখন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে সব পরীক্ষাগুলোতেই দেখছি। এই মানে একটা স্টেটমেন্ট দিয়ে দিলো, এবার সেইগুলো করার প্রসেস একটু বলে দিন ম্যাম, কারণ ওতে খুব টাইম টেক করে নিচ্ছে, মানে টাইম অনেক টেকিং, টাইম লেগে যাচ্ছে এটা পড়ে বুঝতে। একদম ঠিক করেছো, এটা বলেছো। আর যেটা এক্ষেত্রে বলার সেটা হচ্ছে দেখো, প্রথমত এই জায়গায় আনসার করতে যাওয়াটা এক, যে স্টেটমেন্ট 3টে তোমাকে দিচ্ছে, প্রথমত সেই বিষয়ে তুমি যদি ডিটেলস পড়াশোনা না করে যাও তাহলে তুমি সেই স্টেটমেন্ট গুলো আনসার করতে পারবে না। খুব স্বাভাবিক ব্যাপার, দেখা গেল যে দুটো স্টেটমেন্ট তুমি জানো আর একটা নিয়ে তোমার মধ্যে কনফিউশন হচ্ছে, তাহলে তুমি কি করে সেটার আনসার করবে, তোমাকে ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। তাই জন্য যে কোনো টপিক সেক্ষেত্রে এটা, এই মানে পদ্ধতিটা আনাই হচ্ছে যাতে টাইম টেকিং। তোমরা রিসেন্টলি যদি আইবির এক্সাম দেখো, আমি জানি না কেউ দিয়েছো কিনা আইবির এক্সাম, যদি ম্যাম আমিই দিয়েছি, হ্যাঁ তা আমিই দিয়েছি দেখো ম্যাম। আইবিতে অধিকাংশ প্রশ্নই স্টেটমেন্ট কনক্লুশন ভিত্তিক করেছে, প্রত্যেকটা যতগুলো ধাপে পরীক্ষা হয়েছে। কি ঠিক বলছি তো? ইভেন ম্যাথস এর কোয়েশ্চেনও এই ধরনের হয়েছে। হ্যাঁ ম্যাম, একদম হ্যাঁ ম্যাম সবটাই ওরকমই দিয়েছে, মানে পুরোটাই মানে পুরো মানে থিওরি টাইপের পুরো পড়তে হবে তারপরে অ্যান্সার করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সও তাই, একটা সামান্য ওই যৌথ মহড়া, সামরিক মহড়ার যে প্রশ্ন, সেগুলো ওই ধরনের প্রশ্ন এসছে, যে মহড়াটা কোন দেশের মধ্যে হচ্ছে, এটা কি সামরিক মানে এটা কি নেভি অর্গানাইজড করে নাকি আর্মি অর্গানাইজড করে, এই ধরনের দিয়ে 3টে 4টে করে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তাই পড়াশোনা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তর করাটা কার্যত অসম্ভব। তাই প্রত্যেকটা জায়গায় যে নোটস গুলো দিচ্ছি বারবার করে পড়ো, আমরাও চেষ্টা করছি, কারণ তোমরা যদি ক্লাসের মধ্যে না বলো কি প্রবলেম গুলো, আর এই ধরনের প্রশ্ন বেশি করে সলভ আউট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়মটা অলরেডি চালু করে দিয়েছে, সেন্ট্রালের সমস্ত পরীক্ষাতেই এটা চলে আসবে। লাস্ট এই বছরই হয়তো তোমরা দেখতে পাবে সব এক্সামেই চলে এসেছে, কিন্তু রাজ্য সরকারের আসতে হয়তো একটু সময় লাগবে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি এই ধরনের প্রশ্ন করে দেয় তাহলে সেক্ষেত্রে
চাকরি পাওয়াটা একটু সমস্যার হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো 50-এর মধ্যে 5টা প্রশ্ন এরকম থাকতে পারে, বাকি 45টা ফ্ল্যাট কোয়েশ্চেন থাকবে। প্রশ্ন কঠিন হবে, মডারেট হবে, কিন্তু হয়তো স্টেটমেন্ট কনক্লুশন ভিত্তিক হবে। ঠিক আছে, কারণ এগুলো তাহলে এই ম্যাম জায়গা ক্লার্কশিপ মিসলিনিয়াস কি এরকম টাইপের হবে নাকি ফুড এসআই টাইপের কোশ্চেন হবে? না মানে না, ক্লার্কশিপে ফুড এসআই টাইপ প্রশ্ন হবে, কিন্তু মিসলেনিয়াস টাফ হবে। মিসলেনিয়াসে সায়েন্সের ভাগটা বেশি থাকবে, মিসলেনিয়াস যথেষ্ট টাফ হবে। ওটা বিসিএস এর পরের র্যাঙ্কিংই তো, তাই মিসলেনিয়াসের প্রশ্ন বিসিএস এর সমসাময়িকই হয়। ঠিক আছে, মানে সমকক্ষ টাইপের হয়, ইকুইভ্যালেন্ট। না অ্যাকচুয়ালি ম্যাম না, আমি বলছি যে প্রশ্নের যে প্যাটার্নটা, হুম, যেমন ফুড এসআইতে তো এরকম মানে স্টেটমেন্ট আলা হয়তো অতটা দেবে না নাকি, না না কিন্তু মানে ওইগুলোতে কি এরকম স্টেটমেন্ট আলা হবে নাকি নর্মাল কোশ্চেনই হবে ফুড এসআই এর মতো? না, নরমাল মিসলেনিয়াসে হয়তো দু একটা দিতে পারে ওইরকম স্টেটমেন্ট দিয়ে, কিন্তু ক্লার্কশিপে ফুড এসআই এর মতো নরমাল প্রশ্ন হবে। ঠিক আছে, ক্লার্কশিপে ওরকম কিছু হবে না, এগুলো তো মাধ্যমিক ওকে ম্যাম, ওইভাবে হবে। আচ্ছা, ওকে যেগুলো ওকে। বলছি তো এই জায়গাগুলো ফলো করো। আচ্ছা, মিশন নির্মল বাংলা, ঠিক আছে, এর আগে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটাও দিয়েছি, দেখবে নোটস এর মধ্যে আছে। যারা যারা আগে থেকে পড়ছো, প্রথম থেকে পড়ছো, তারা জানবে যে তারা পেয়েছো ওগুলো। ঠিক আছে, যে তোমাদের 16টা ক্লাস হয়েছে, 15-16টা, প্রত্যেকের কাছে মেটেরিয়ালস গুলো আছে তো সবগুলো? হ্যাঁ ম্যাম আছে। সেগুলো পড়া হচ্ছে তো, নাকি একবারও খুলে দেখা হয়নি কি কি আছে? হ্যাঁ হচ্ছে। ওগুলো আগে রেডি করো। ম্যাম ম্যাম আমি তো নতুন ম্যাম, মানে 299 এর ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আগে রেডি করো। ওখানে আহ, প্রত্যেকটা জায়গা আমি বলে দিচ্ছি একবার করে, আগে এটা বলে দিই তারপরে বলছি এক এক করে। তো এই দেখো, প্রত্যেকটা স্কিম যেমন মিশন নির্মল বাংলা, মধুর স্নেহ, যুবশ্রী, এগুলো তবু কয়েকটা বছর আগে আমরা এটা দেখতে পেয়েছি, কিন্তু একদম রিসেন্টলি দেখো যেগুলো আসছে সেটা হচ্ছে তোমার এই জল ধরো জল ভরো, জল ধরো জল ভরো। ঠিক আছে, আচ্ছা এটা জল হবে, হ্যাঁ। শিক্ষাশ্রী, গতিধারা, সবুজ সাথী, এগুলো বেশ কয়েক আগের বছরের, যার জন্য স্কিম। তবু আমি বারবার এই যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যে কত টাকা করে ভর্তুকি দেওয়া হয়, কত টাকা করে পায়, কত সালে চালু হয়েছে, কোন বিভাগ চালু করছে, কি উদ্দেশ্যে এটা চালু হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, লাইন তুলে তুলে প্রশ্ন হতে পারে, যদি না পড়ো মুশকিল উত্তর করা। খাদ্য সাথী, ঠিক আছে, রূপশ্রী, প্রত্যেকটা প্রকল্প ইম্পর্টেন্ট, সেখানে কত টাকা করে প্রত্যেকটা স্কিমে দেওয়া হচ্ছে, সেগুলো কি কি শর্ত মানা হচ্ছে, কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারে, কত কোন তারিখে এই প্রকল্পটার ইন্ট্রোডিউসড হয়েছে, সূচনা হয়েছে কবে, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, কর্মসাথী, এই যে দুয়ারে সরকার যেগুলো একদম রিসেন্ট, হাসির আলো, ঠিক আছে, কর্মসাথী, তোমার কি বলে কর্মই ধর্ম, এগুলো কিন্তু 2020-র পর, লক্ষ্মীর ভান্ডার একদম রিসেন্ট স্কিম এইগুলো। তারপরে কি খেলা হবে, চোখের আলো, ওকে। তো এই জায়গাগুলো, দুয়ারে রেশন, মা ক্যান্টিন, রাজ্য সরকারের এই ধরনের স্কিমগুলো কিন্তু পড়ে যেতে হবে প্রত্যেকটা। সেন্ট্রালের গুলো আগেই দিয়েছি, রাজ্য সরকারের গুলোও দিলাম, ভালো করে পড়ো প্রত্যেকটা স্কিম। স্কিম থেকে প্রশ্ন আসে কিন্তু পিএসসির পরীক্ষায়, যদি এগুলো পড়ে যাও ডেফিনেটলি প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যে স্কিম পরীক্ষাগুলো নিচ্ছি ওখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবে। আর বেশ কিছু আমি স্ট্যাটিক জিকের পার্ট, ওখানে দেখবে কোন উৎসব কোন সময় হয়, কোন লোকনৃত্য কখন কোন স্টেটে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু এখন স্ট্যাটিক জিকে পার্টে খুব আসছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবার হচ্ছে বুকস আর অথর্স, এই বুকস আর অথর্স, ম্যাম ডান্সের আগে কি বললেন ম্যাম, একটা বলুন, আরেকবার বলুন ম্যাম। ডান্স একটা ফর্মটার আগে কি বললেন? একটা হচ্ছে লোকনৃত্য বললাম, যেটা ফোক ডান্স যেটা, আর একটা হচ্ছে কোন উৎসব কোন স্টেটে হচ্ছে, কোন উৎসব কোন স্টেটে হয়, ফেস্টিভ্যাল যেটাকে বলা হয়। ওকে ম্যাম। ফেস্টিভ্যাল নিয়ে প্রশ্ন আসতে পারে, টেম্পল নিয়ে প্রশ্ন আসতে পারে, কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত, কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত, টেম্পল, এই জায়গাগুলো এখন আসছে।
এই প্রশ্নগুলো সাধারণত এসএসসি করছে, স্টাফ সিলেকশন কমিশন, এবং তার দেখেই পিএসসি আসছে করছে আর কি, ঠিক আছে। সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলোর প্যাটার্ন পাওয়া যাচ্ছে, সেগুলো দেখেই পিএসসি করার একটা চেষ্টা করছে, যেটা স্ট্যাটিক জিকে পার্টে। এবার বুকস আর অথর্স যেটা আমি বলছি, এই বুকস আর অথর্সটাকে আমরা 3 ভাগে ভাগ করে পড়বে তোমরা। নাম্বার 1, এক অটোবায়োগ্রাফি, কোনটা কার বই, মানে ধরো কোনো বিখ্যাত ব্যক্তি তার যে আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, এইভাবে আসতে পারে। নাম্বার 2 হচ্ছে ট্র্যাডিশনাল যে বইগুলো, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা লিখেছে, শেক্সপিয়ার কোনটা লিখেছে, ট্র্যাডিশনাল বুকস, এইভাবে একটা আসতে পারে। আর নাম্বার 3 হচ্ছে যেটা হচ্ছে কারেন্ট বুকস, মানে একদম রিসেন্ট লাস্ট 6 মাসে যে সমস্ত লেখকরা বই লিখছেন তাদের বইয়ের কি নাম। তাহলে এই বইটাকে 3 ভাগে ভাগ করে প্রশ্ন আসতে পারে, এক অটোবায়োগ্রাফি, ট্র্যাডিশনাল বুকস আর কারেন্ট বুকস। আমি এখানে টোটাল অটোবায়োগ্রাফি যা যা আছে সব একটা লিস্ট করে দিয়েছি, আশা করছি এই জায়গাটা পড়লে অটোবায়োগ্রাফি নিয়ে আর কারোর কোনো সমস্যা থাকবে না। টোটাল বোধ হয় 50টা মতো আছে, 51টা আছে, 51টা, 51 আমি এখানে দিয়েছি। যদি 51 প্রত্যেকে ভালো করে পড়ে যেতে পারো, আমার মনে হয় না যে আর তার লাগবে বলে, এই জায়গা থেকে চলে আসবে। ম্যাডাম এই 51 এর মধ্যে হ্যাঁ, 51 এর মধ্যে বলছিলাম বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি। আমি বলবো না যে সব বাদ দেবে, আমি বলবো সবগুলোই পড়ো, কিন্তু তবু যেগুলো বারবার আসে, যেমন হচ্ছে দ্য রেড শাড়ি, জ্যাভিয়ার মোরে, ঠিক আছে। এই দ্য রেড শাড়ি হচ্ছে তোমার সোনিয়া গান্ধীকে নিয়ে লেখা বইটা, জ্যাভিয়ার মোরে লিখেছেন সোনিয়া গান্ধীকে নিয়ে, ওকে। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা দুই ভাবেই আসতে পারে, এক কার জন্য লিখেছে সেটাও আসতে পারে, জ্যাভিয়ার মোরে। সালমান রুশদির বইয়ের নাম আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমার দলাই লামার যে বইটা আছে ওটা আসতে পারে, যেটা হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল, এইটা দলাই লামা। আচ্ছা, এছাড়া হচ্ছে মীরা কুমার, ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি। লালকৃষ্ণ আদবানির বইটা আসতে পারে, মাই কান্ট্রি মাই লাইফ। প্রত্যেকে মেটেরিয়ালস তো পাবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার মাই আনফরগেটেবল মেমোরিজ, মমতা ব্যানার্জির লেখা, ঠিক আছে। লেখা মানে ওনার আত্মজীবনী আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে সঞ্জয় বারু, যেটা মনমোহন সিং কে নিয়ে লেখা, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং, সঞ্জয় বারুর লেখা বইটা। আচ্ছা, তারপর হচ্ছে খুশবন্ত সিং, দ্য লেসন্স অফ মাই লাইফ, এই বইটা। ওয়ান লাইফ ইজ নট এনাফ, পিএসসির পরীক্ষায় এই বইটা এসেছিল, নটভার সিং যখন বেরোয় তখন ওটা কারেন্ট বুকস হিসেবে এসেছিল এই প্রশ্নটা। মাই মিউজিক মাই লাইফ, এই প্রশ্নটাও এসেছে, এগুলো পিএসসির পরীক্ষাতে এসেছে, ডিফারেন্ট পরীক্ষায়, কখনো পিএসসি ক্লার্কশিপ, কখনো পিএসসি একটা প্রোগ্রাম অফিসার বলে একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, এই ধরনের পরীক্ষাগুলোতে। মালালা ইউসুফজাই দেখবে, ট্রু কালার্স, অ্যাডাম গিলক্রিস্টের লেখা, অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, তার লেখা। দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়, ঠিক আছে। ঝুম্পা লাহিড়ী, ইন্টারপ্রিটার অফ মালাডিজ, ঝুম্পা লাহিড়ীর বই। অ্যান্ড দেন ওয়ান ডে, এ মেময়ের, যেটা হচ্ছে তোমার নাসিরউদ্দিন শাহের লেখা, ঠিক আছে। ঝুম্পা লাহিড়ীর বইগুলো দেখে যাবে। আচ্ছা, সচিন তেন্ডুলকারের কাহিনী নিয়ে প্লেইং ইট মাই ওয়ে, যেটা বড়িয়া মজুমদার, যিনি একজন তোমার ধারাভাষ্যকার আর কি, ঠিক আছে। দেখবে বিভিন্ন ক্রিকেটের যখন বিভিন্ন ইএসপিএন চ্যানেলে যারা আর কি, যেমন হর্স ভোগলে যেমন বলে থাকে ওইভাবে আর কি, ঠিক আছে। তারপরে আনব্রেকেবল, মেরি কমের লেখা। রানস ইন রুইন্স, যেগুলো দাগ দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পড়বে। ইন্ডিয়া অ্যাট রিস্ক, যশবন্ত সিং, ইন্ডিয়া অ্যাট রিস্ক, যশবন্ত সিং, এই বইগুলো। হাফ গার্লফ্রেন্ড, চেতন ভগতের লেখা, হাফ গার্লফ্রেন্ড, ঠিক আছে। ইকবাল, মোহাম্মদ ইকবালের লেখা, অতটা ইম্পর্টেন্ট নয়। বর্ন এগেন অন দ্য মাউন্টেন, অরুণিমা সিনহা,
অমিতাভ ঘোষ লেখক, ফ্লাড অফ ফায়ার, এটা ওনার লেখা, এটা আত্মজীবনী নয়, এটা ওনার লেখা বই, এর নাম, ঠিক আছে, ফ্লাড অফ ফায়ার। টুইঙ্কল খান্নার, মিসেস ফানি বোনস, অ্যাক্ট্রেস টুইঙ্কল খান্না, ঠিক আছে। অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহেরু, এটা পড়বে। আর.ডি. বর্মনের বই আছে, এপিজে আব্দুল কালামের মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস, যেটা আর কি প্রমুখ স্বামীজি, যেটা এপিজে আব্দুল কালামের লেখা, এই জায়গাটা। তরুণ বিজয় মোদি, ইনক্রেডিবল এমার্জেন্স অফ স্টার, এখন খুব আসতে পারে, গুরুত্বপূর্ণ। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লেখা সপ্তর্ষি সরকারের বই। আচ্ছা, শরদ পাওয়ারের আত্মজীবনী, এটা দেখবে। অনুজ ধর নেতাজিকে নিয়ে লেখা, এটা আসতে পারে। তারপরে 46 দেখো, স্যাম পিত্রোদার লেখা, এটা আসতে পারে। সালমান রুশদি, আচ্ছা এটা আসতে পারে। সানিয়া মির্জার বইটা আসতে পারে, এস এগেনস্ট অডস, ঠিক আছে। এইগুলো 51 ইমরান হাশমির বই, এগুলো আসতে পারে, ঠিক আছে, মোটামুটি ভাবে। তাহলে এই জায়গাগুলো ভালো করে দেখবে, মোটামুটি যেগুলো যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, যেগুলো বলেছি খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখবে, ঠিক আছে। এবারে আসি, এই বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে। কাকে দেওয়া হয়েছে? যিনি হচ্ছেন কর্পূরী ঠাকুর। এই ভদ্রলোককে জাস্ট কিছুদিন আগে, এই তোমার কি জাস্ট কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে এই মান্থে। যিনি কে ছিলেন, যিনি জননায়ক ছিলেন, প্রথমত আগে বলি যে ভারতরত্ন পুরস্কার 2024 দেওয়া হচ্ছে কর্পূরী ঠাকুরকে, যিনি ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটা ঘোষণা করে থাকেন, কিন্তু যাকে দেওয়া হয় পুরস্কারটা সেই নামটা ঠিক করে দেন প্রধানমন্ত্রী, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। ইনি একজন সোশ্যালিস্ট দলের নেতা, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, যাকে তার মৃত্যু পরবর্তী সময় ভারতরত্ন, মানে তাকে মৃত্যুত্তর আর কি ভারতরত্ন দেওয়া, মরণোত্তর ভারতরত্ন দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে, তার মৃত্যুর পরবর্তী সময়। আচ্ছা, ঠিক এরকম একটা সময় যেখানে তার জন্ম শতবার্ষিকী, যেটা ওখানে বিহারে 3 দিন ব্যাপী করা হয়, কারণ এই ভদ্রলোক ওখানে অনেক কাজ করেছেন, ওখানকার ট্রাইবালদের নিয়ে কাজ করেছেন। তোমরা শুনে থাকবে বিহারে যে অ্যালকোহল নিষিদ্ধ হয়েছে, যার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এই কর্পূরী ঠাকুর, ঠিক আছে। ওনার এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। ওবিসি সম্প্রদায়কে নিয়ে তিনি ওখানে কাজ করেছেন দীর্ঘদিন, যাকে ওখানে জননায়ক হিসেবে বলা হয়। তাই শুধুমাত্র আজ এখনকার কনটেক্সটে আমাদের কে ভারতরত্ন পুরস্কার পেয়েছে 2024-এ সেটা পড়াটাই গুরুত্বপূর্ণ নয়, তার সম্পর্কে জেনে রাখতে হবে। তিনি একজন রাজনীতিবিদ, ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, কতদিন পর্যন্ত তিনি পদে ছিলেন সেই সালটাও দিয়েছি, 70 থেকে 71, 77 থেকে 79, এগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ। 11তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। তিনি তার রাজনৈতিক ফাউন্ডেশন, তার জীবনের প্রথম পর্যায়ে তিনি যেটা করেছিলেন, যেটা তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কট্টর সমাজতান্ত্রিক ছিলেন, যিনি জয়প্রকাশ নারায়ণ, ডক্টর রামমনোহর লোহিয়া, রামনন্দন মিশ্রের মতো এই সমস্ত ব্যক্তিদের নেতৃত্বে কাজ করেছিলেন। দেখো, ওবিসিদের যেটাকে আমরা বলে থাকি, এই এই জায়গাগুলোর তিনি প্রতিনিধিত্ব করেছেন, বললাম আগেই তোমাদেরকে। পরবর্তীতে তিনি 52-তে তিনি রাজনীতিতে প্রবেশ করেন, 85 পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই যে মেটেরিয়ালস গুলো তোমরা পাচ্ছ, এটা তোমাদের শুধুমাত্রই ফুড এসআই নয়, একদম পুরো ক্লার্কশিপ অবধি কাজে লাগবে। তবে এটা একদম রিসেন্ট ঘটনা, তো যার জন্য জেনে রাখতে হবে, ঠিক আছে। যেটা বললাম যে বিহারে এটা হচ্ছে তোমাদের অ্যালকোহল নিষিদ্ধ করেন, এটা জানবে, ঠিক আছে, মদ নিষিদ্ধ করেন এই ভদ্রলোক। এটা ওনার একটা যতগুলো উনি কাজ করেছিলেন তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবারে তোমাদেরকে পড়তে হবে যে ভারতরত্ন পুরস্কার কি, এই পুরস্কারটা সম্পর্কেও তোমাদের জেনে যেতে হবে, যেটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ঠিক আছে, সামরিক নয়, বেসামরিক পুরস্কার সর্বোচ্চ। 1954 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয় তার পারফরমেন্সের স্বীকৃতি অনুযায়ী। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা, এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যক্তিরা, যে সমস্ত কৃতি ব্যক্তি রয়েছেন তাদেরকে দেওয়া হয়ে থাকে।
প্রথম প্রাপক ছিলেন দেখো একই সাথে চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এই তিনজন ব্যক্তিকে 1954 সালে কিন্তু সম্মানিত করা হয়। পরবর্তীকালে অতি সম্প্রতি 2019-এ নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি এনাদেরকে দেওয়া হয়। তার আগে তোমরা জানো সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়, লতা মঙ্গেশকরকে দেওয়া হয়। এই সালগুলো একটুখানি কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে নিও। আমি হয়তো আগের নোটগুলোতে করে দিয়েছিলাম, এগুলো করে দিয়েছিলাম, তাই জন্য এগুলো একটু বললাম, ঠিক আছে। আর ভারতরত্ন লিস্টটা তবু আমি আরেকবার একটু বলছি, সরি। আচ্ছা, এক্ষেত্রে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো, যেগুলো যে নামগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যার মধ্যে হচ্ছে মাদার ট্রেজা 1980-তে উনি পেয়েছিলেন, এবং এখানে সেটা আমি উল্লেখও করেছি। প্রথমত এটা ভারতীয়দেরকে দেওয়া হয় প্রতি বছর। মূল লক্ষ্যটা কি, মানে ভারতরত্নের যে বৈশিষ্ট্যগুলো আছে, এক হচ্ছে ভারতরত্ন প্রত্যেক বছর দেওয়া হবে এমনটা নয়, ভারতরত্ন শুধুমাত্র ভারতীয়দের দেওয়া হবে এমনটাও নয়, যারা ভারতে এসে যে সমস্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যেমন অ্যাগনেস গোনাক্সাস বোজাকসিউ, যেটা মাদার ট্রেজাকে বলা হয়, যেটা 1980 সালে ওনাকে দেওয়া হয়েছে। এছাড়াও খান আব্দুল গাফফার খান এবং নেলসন ম্যান্ডেলা, এই দুজনকেই দেওয়া হয়েছে 1990-তে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার কি বলে, খান আব্দুল গাফফার খানকে 87-এ দেওয়া হয়েছে, আর তোমার কি বলে নেলসন ম্যান্ডেলাকে তোমার 1990-তে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো এরা কিন্তু তোমার কি বলে ভারতীয় ছিল না, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আরো যে সমস্ত টাটাকে, জেআরডি টাটাকে দেওয়া হয়েছে, টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান, 92 সালে দেওয়া হয়েছে। সত্যজিৎ রায়কে দেওয়া হয়েছে। তাই বিশিষ্ট যে ব্যক্তিগুলো খুব নাম করেছে তাদের সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কাকে কি উদ্দেশ্যে কত সালে দেওয়া হচ্ছে। 92 সালে। এপিজে আব্দুল কালামকে 1997-এ দেওয়া হয়েছে। সালগুলো বলছি, পরে তোমরা একবার করে রেকর্ডিংটা দেখবে। অমর্ত্য সেনকে 1999-এ দেওয়া হয়েছে ভারতরত্ন, ঠিক আছে। রবি শঙ্করকে একই বছর 1999-তে রবি শঙ্করকে দেওয়া হয়েছে। 2001-এ লতা মঙ্গেশকরকে দেওয়া হয়েছে। সচিন তেন্ডুলকারকে 2014-তে দেওয়া হয়েছে। অটল বিহারী বাজপেয়ীকে 2015-তে দেওয়া হয়েছে। প্রণব মুখার্জিকে 2019-এ দেওয়া হয়েছে, ঠিক আছে। ভূপেন হাজারিকা, ওনাকেও 2019-এ দেওয়া হয়েছে। 2019-এর পর 2024-এ দেওয়া হচ্ছে তোমার কর্পূরী ঠাকুরকে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো বললাম। কারা দেখো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে এই পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেন, ঠিক আছে। এই পুরস্কারে কোনো আর্থিক অনুদান দেওয়া হয় না, শুধুমাত্র পদক পান, স্বাক্ষরিত সনদ, এখানে কিন্তু আর্থিক উপাদান আর্থিক কোনো অনুদান দেওয়া হয় না, ঠিক আছে। তো এই জায়গাগুলো, আর ওনার নামের ভারতরত্ন আগে বা পরে কখনো বসানো যায় না, কোনো কোনো কিছু বসানো যায় না। তাহলে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। ভারতরত্ন দিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে? নোটটা পাবে আশা করছি, প্রত্যেকের কাছে হেল্পফুল হবে। আর যেগুলো বলে দিলাম সালগুলো, ম্যাম যেগুলো বললেন, হ্যাঁ যে সালগুলো সালগুলো বললেন ওগুলো 1954 একটু পর মানে আর বলতে দিলে ভালো হতো। 1919 কেন দেওয়া হয়েছে? বলো কি বললে, আরেকবার বুঝতে পারলাম। 1954 পর 1919, মানে এত বছরের ডিফারেন্স। না না, তারপর আবার 1919 কোথায়? 1954 পরে হচ্ছে, আমি তো এখানে ইম্পর্টেন্ট ব্যক্তিগুলো বললাম, ঠিক আছে। 54 সালে প্রথম দেওয়া হয়, তারপর 55-তেই দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক। 1955, 1919 নয়, ওটা 2019, ঠিক আছে। 1954 পর 1955 সালেই দেওয়া হয়েছে। বিশ্বেশ্বরাইয়াকে দেওয়া হয়েছে 55-তে, জওহরলাল নেহেরুকে দেওয়া হয়েছে, ঠিক আছে। বিধানচন্দ্র রায়কে দেওয়া হয়েছে 1961-তে, যিনি পশ্চিমবঙ্গের একজন পলিটিশিয়ান, উনি একজন ডক্টর প্লাস ওয়েস্ট বেঙ্গলের তোমার কি বলে এক্স চিফ মিনিস্টার ছিলেন, মনে আছে আশা করি সকলে। 1961-এ। এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো বলছি, ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ওনাকে দেওয়া হয়েছে 62-তে, 1962 ওনাকেও ভারতরত্ন দেওয়া হয়েছে। তাই সালগুলো আসতে পারে স্ট্যাটিক জিকে হিসেবে,
মনে রাখার চেষ্টা করবে। এবার হচ্ছে পদ্ম পুরস্কার, যেটা একদম রিসেন্টলি দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার 25 তারিখ ঘোষণা করা হয়েছে, জানুয়ারির 25 তারিখ ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার। টোটাল 132 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, 5 জনকে পদ্ম বিভূষণ, 17 জনকে পদ্মভূষণ, বাকিরা পদ্মশ্রী। এই সকলে মিলিয়ে কিন্তু তোমার পদ্ম পুরস্কার। সব থেকে কোন স্টেট বেশি পুরস্কার পেয়েছে? উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র। ঠিক আছে, এটা আমি বলে দিয়েছি। আমাদের বেঙ্গল থেকে যারা পেয়েছে তাদের একটা লিস্ট দিয়েছি তোমাদেরকে, কোন ক্ষেত্রে পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পেয়েছে তাদেরকে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি তোমাদের, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, মিঠুন চক্রবর্তী পেয়েছে, সত্যব্রত মুখোপাধ্যায় পেয়েছে, প্রত্যেকের কিন্তু কোন ফিল্ডে পেয়েছে পাশে বলা আছে। এই বছর উসাউত্তুপ পেয়েছে, গীতা রায় বর্মন পেয়েছে, আচ্ছা নারায়ণ চক্রবর্তী, রতন কাহার, ঠিক আছে ইনি পেয়েছেন, সনাতন রুদ্র পাল যিনি মূর্তি তৈরি করেন ইনি পেয়েছেন, একলব্য শর্মা বিজ্ঞান এবং প্রকৌশল, আর নেপাল চন্দ্র সূত্রধর, এই ব্যক্তিরা কিন্তু তোমার কি বলে পদ্ম পুরস্কার পেয়েছেন। তাহলে এনারা ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন, এটা খেয়াল রাখতে হবে। আমাদের আমাদের পরীক্ষার জন্য মানে পিএসসির পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গলের যেহেতু জায়গাটা ইম্পর্টেন্ট সেহেতু বলে দিলাম। পদ্ম পুরস্কার নিয়ে কারোর কিছু বলার আছে? পদ্ম পুরস্কার নিয়ে কারোর কিছু বলার থাকলে বলো। যার মধ্যে একমাত্র সত্যব্রত মুখোপাধ্যায় আছেন, উনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন, উনি ওনার মৃত্যুর পরে পাচ্ছেন। ঠিক আছে, উনি ওনার মৃত্যুর পরে পাচ্ছেন। এই জায়গাগুলো ভালো করে দেখবে, এগুলো একদম কারেন্ট ডেটা, বাজেটটাও আমি করে দেব। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট রিসেন্টলি 2023-এ যেটা হলো, সেখানে কোন জায়গায় হয়েছে, এটা কততম ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এটা পুরুষদের কত তারিখ থেকে কত তারিখে হচ্ছে, আয়োজক দেশকে, মোট কটা দল অংশগ্রহণ করেছে, কে বিজয়ী হয়েছে, রানার্স আপ কে হয়েছে, ডিটেলসে রয়েছে এগুলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে, ম্যান অফ দ্য ম্যাচ কে, সর্বাধিক রান কে করেছে, থিম সং যেটা হচ্ছে তোমার এই জায়গাটা, থিম সং কি ছিল, ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে, ঠিক আছে, আর সব থেকে বেশি কে 6 মেরেছে ইত্যাদি রেকর্ড গুলো দেওয়া হয়েছে। আর কোন তো ফাইনালে কোন ভেন্যুটা ছিল সেটা, আর আসর সর্বপ্রথম কোথায় বসে সেই সালটা দেওয়া হয়েছে। ওকে, G20 হয়েছে 2023-এ, G20 সম্পর্কে ডিটেলসে রয়েছে। G20-তে কতগুলো সদস্য দেশ রয়েছে? একটা 19টা দেশ রয়েছে, আর প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে। তোমাদের একটা নোটস আছে, দেখবে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমি এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে, ব্রিক্স, সার্ক, তারপরে এই যে G20, G7, G8, এগুলো খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদ, এর ডিটেলসটা কটা দেশ এখানে পার্টিসিপেট করছে, এর হেডকোয়ার্টার কোথায়, এখন শুধুমাত্র হেডকোয়ার্টার পড়ে গেলেই হবে না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে প্রচুর প্রশ্ন আসছে, তোমরা যদি ভালো করে ওই জায়গাটা দেখে যাও তাহলে প্রবাবলি দেখো, আমি বলে দিচ্ছি কোন ক্লাসে রয়েছে ওটা, ক্লাস 1 or 2 ফুড এসআই, তোমাদের যে নোটসটা আমি করে দিয়েছিলাম, মানে যেটা আমি ক্লাসে পড়িয়েছি ফুড এসআই এর ক্লাসে, সেখানে যে লিস্টটা আমি করে দিয়েছি সেখানে হয়তো প্রবাবলি সেখানে তোমরা অনেকটা মেটেরিয়ালস পাবে, সেখানে এগুলো আমি সবগুলোই করে দিয়েছিলাম তোমাদেরকে। দেখো যে ওই ক্লাস 3 or 4 এর মধ্যে তোমরা এই মেটেরিয়ালসটা পেয়ে যাবে, 3 or 4, 3 or 4 দেখো লক্ষ্য করে ওই জায়গাগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে,
16টা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, 16টা ক্লাসে আমি যা যা করিয়েছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ। পুরনোরা কেউ আছো, যারা আগে ক্লাস করেছিলে তারা কেউ আছো এখন? আচ্ছা, G20-র প্রত্যেকটা সদস্য সংখ্যা, তাহলে যে কোনো অর্গানাইজেশন পড়ো না কেন, যেগুলো আমি বললাম অর্গানাইজেশন গুলো, ব্রিক্স বলো, সার্ক বলো, G20 বলো, G8 বলো, G7 বলো, নিরাপত্তা পরিষদ যেটা সেই জায়গাটা বলো, তাহলে সেই যে প্রত্যেকটা অর্গানাইজেশন আছে, ইউনেস্কো বলো, ইউনিসেফ বলো, ওয়ার্ল্ড ব্যাংক, এই প্রত্যেকটা কত সালে তৈরি হচ্ছে, বর্তমানে কে চেয়ারম্যানের পজিশনে রয়েছে বা সেক্রেটারি, যাই হোক এই জাতীয় হাইস্ট পজিশনে কে রয়েছে, কতজন সদস্য সংখ্যা নিয়ে তৈরি, সদস্য রাষ্ট্রগুলো কি কি, আর নিরাপত্তা পরিষদে কতগুলো পরিষদ রয়েছে, ওর কতগুলো বডি রয়েছে, আর ওদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কি নিয়ে কাজ করে থাকে, এই এতগুলো পয়েন্ট কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে পড়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখানে আমি দেখো G20 সম্মেলন এখন কোথায় হয়েছে, ভারত এখন কততম দেশ যিনি যে আয়োজন করেছে, সামিট প্রথম কোথায় হয়েছিল, G20 তোমার কি বলে কোন দেশ আয়োজন করেছে, এই জায়গাটা। ওকে, 2024-এ কে আয়োজন করবে G20, থিম কি ছিল, 2023-এর থিম কি ছিল, কত তারিখে হয়েছে, চেয়ারম্যান কে ছিল, অফিসিয়াল ভাষা কি ছিল, আচ্ছা রিসেন্টলি স্থায়ী সদস্য হিসেবে কে আফ্রিকান ইউনিয়ন যে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো, এই প্রত্যেকটা পয়েন্ট। এছাড়াও ইম্পর্টেন্ট বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, আর এর পরদিন আমি করিয়ে দেব যেটা, সেটা হচ্ছে তোমাদের যে বিভিন্ন যে দেশের মধ্যে যে মহড়াগুলো হচ্ছে, যে সামরিক মহড়াগুলো হচ্ছে, সেগুলো থেকে আজকাল খুব প্রশ্ন আসছে, এবং তোমাদের দেখেছো নিশ্চয়ই, যারা মক টেস্ট দিচ্ছ আমি প্রশ্নও করেছিলাম সেখান থেকে, ঠিক আছে? তো সেই পার্ট গুলো ভালো করে দেখে যেতে হবে। এই যে পার্ট গুলো ভারতের সঙ্গে কোন দেশের হচ্ছে, যৌথ মহড়া কোনগুলো, ঠিক আছে? সোলার নিয়ে, এই যে সাইট সোলার যার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত আরব আমির শাহী, ঠিক আছে, আমির শাহী, এই জায়গাগুলো। খেলো ইন্ডিয়ার প্রথম সংস্করণ যে প্যারা গেমস, যেটা 10 থেকে 17 ডিসেম্বর কোন জায়গায় হচ্ছে, আচ্ছা শিরোনামের শিক্ষা প্রচারণা নতুন ভারতের জন্য শিক্ষা, ঠিক আছে, এই যে এটা কে চালু করছেন, দ্রৌপদী মুর্মু। ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের দ্বারা নিষিদ্ধ, যাকে আন্তর্জাতিক মহিলা থেকে ক্রিকেট আইসিসি নিষিদ্ধ করেছে আর কি, ঠিক আছে, কে নিষিদ্ধ করেছে, ক্রিকেট আইসিসি। আচ্ছা রিসেন্টলি পশ্চিমবঙ্গের কে অ্যাম্বাসাডার হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়, আগে শাহরুখ খান ছিল, খেয়াল রাখতে হবে এগুলো। নতুন সীমানা কমিশন সুপ্রিম কোর্ট তৈরি করছে। 3D প্রিন্টেড মন্দির কোন জায়গায় উন্মোচন হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। ঘূর্ণিঝড় মিচাম, এটা বঙ্গোপসাগরে হয়েছিল। আচ্ছা জাতিসংঘের নিরীক্ষক গিরিশচন্দ্র মুর্মু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 2024-এ। রিসেন্টলি প্রথম যিনি নারী বিচারক ছিলেন, যিনি ফিমেল জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, ফতেমা বিবি মারা গেছেন, ঠিক আছে, নামটা গুরুত্বপূর্ণ, যিনি প্রথম নারী বিচারক ছিলেন সুপ্রিম কোর্টের, এসসি সুপ্রিম কোর্ট। ফিকির যিনি তোমার সভাপতি, এই ধরনের প্রশ্ন আসবে, এগুলো ভালো করে পড়ে যাও। এছাড়াও তোমরা আরো পাবে, আমি বলে দিয়েছি লাস্ট 6 মাসের টোটালটাই স্যার তোমাদেরকে বললেন দিয়ে দেবেন। ভারত নেপালের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হয় তার নাম হচ্ছে সূর্য কিরণ, এই যে এই জায়গাগুলো, এটা কোন দেশের মধ্যে হচ্ছে এগুলো, ঠিক আছে, যৌথ সামরিক মহড়াগুলো। নিউজিল্যান্ডের রিসেন্ট প্রধানমন্ত্রী কে, ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। দূতাবাস বন্ধ আছে, যে তোমার এমবাসি যেগুলো জানো তোমরা, আফগানিস্তানের এমবাসি বন্ধ আছে, এগুলো ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা এছাড়াও আমি বলবো যে যে টপিক গুলোর ওপর বেশি করে গুরুত্ব দেবে,
2023-এর লাস্ট 6 মাসের মধ্যে যে যে টপিক গুলো বেশি গুরুত্ব দেবে, এক হচ্ছে যে লাস্ট 6 মাসের ইকোনমিক সিনারিও কি থাকছে, ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক যে সিনারিও, কোন দেশের সাথে লাস্ট এফডিআই কি কি হচ্ছে, ঠিক আছে, হাইয়েস্ট এফডিআই বিনিয়োগ কোন দেশ করছে, এই জায়গাগুলো দেখতে হবে। ইম্পর্টেন্ট ডেজ গুলো দেখতে হবে, মাসের মধ্যে প্রত্যেকটা মাসে যেগুলো কোন দিন কি পালিত হয়, ইম্পর্টেন্ট ডেজ যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। বুকস, অথর্স, এগুলো দেখতে হবে। বুকস অথর্সটাকে আমি বলেই দিয়েছি যে 3টে ভাগে ভাগ করা হয়েছে বুকস অথরটাকে। ইম্পর্টেন্ট ডেজ গুলো শুধু দেখলেই হবে না, তার থিমস গুলো দেখতে হবে। থিমস গুলো দেখবে, লাস্ট বাজেটটা দেখবে, স্পোর্টসটা দেখবে লাস্ট 6 মাসে, ওগুলো সমস্ত নোটস এর মধ্যে তোমরা পেয়ে যাবে। স্পেস দেখবে, স্পেসের পার্টটা তোমরা কিন্তু এটা যে এই যে স্পেসের পার্টটা তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবে আসবে, স্ট্যাটিক জিকে। স্পেসের পার্টটা আমি আলোচনা করে দেবো নেক্সট দিনকে, ঠিক আছে, স্পেসের পার্টটা আলোচনা করে দেবো। জয়েন্ট যে মিলিটারি এক্সারসাইজেস যেগুলো রয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কোন কোন কোম্পানি ইনস্টিটিউশন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে এই মুহূর্তে, সেগুলো ভালো করে দেখবে। আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ঘটনা, নতুন অ্যাপয়েন্টমেন্ট গুলো ভালো করে দেখবে, নতুন কে অ্যাপয়েন্টেড হচ্ছে, ঠিক আছে, নতুন যে অ্যাপয়েন্ট গুলো, নতুন যে সমস্ত অ্যাপস, মোবাইল অ্যাপস বা পোর্টাল গুলো লঞ্চ হচ্ছে সেগুলো। স্পেস টেকনোলজির মধ্যে এটা একটু টাফ আছে, স্পেস টেকনোলজিটা, এখান থেকে যে স্পেস টেকনোলজি যেগুলো রয়েছে, স্পেস টেকনোলজির মধ্যে ইসরো কি কি লঞ্চ করছে রিসেন্টলি সেগুলো দেখতে হবে। জিএসএলভি বা যেগুলো তোমার লঞ্চ করছে রিসেন্টলি, কোন জায়গা থেকে লঞ্চ করছে, কি পারপাসে ওটা লঞ্চ হচ্ছে, ঠিক আছে। ম্যাম বুকস অ্যান্ড অথরের 3টা পার্ট বললেন, একটু আরেকবার রিপিট করবেন ওই 3টে। হ্যাঁ, বুকস আর অথর্স এ যে পার্টটা আছে, একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, যেটা তোমাদের অলরেডি লিস্ট আমি দিয়ে দিয়েছি। যেটা ট্র্যাডিশনাল বুকস তার লিস্টটাও দেওয়া আছে তোমাদের, ওই 16টা যে ক্লাস করিয়েছি তার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আর তাহলে একটা হলো থাকলো বাকি কারেন্ট যে বুকস গুলো রয়েছে সেইগুলো, একদম কারেন্ট বুকসের ডিটেলটা ওই তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া হবে সেখানে তোমরা পেয়ে যাবে। আর যদিও সেখানে না দেওয়া থাকে তো আমি পরের ক্লাসে ডেফিনেটলি করিয়ে দেবো। ম্যাম দেওয়া থাকবে, ট্র্যাডিশনাল যে আছে ওইটা তো আমাদের কাছে আমার কাছে নেই ম্যাম। ট্র্যাডিশনাল নেই কেন? ট্র্যাডিশনাল ওই যে 16টা ক্লাস দেওয়া হয়নি তোমাকে, ওখানে কোনো মানে তোমার নোটস পাওনি 16 ক্লাসেসের যে নোটসটা 16টা? না ম্যাম, আমি তো এই গ্রুপটাতেই শুধু আছি, আর তো কোনো গ্রুপে নেই। এই গ্রুপে কোনো নোট দেওয়া হয়নি তাই তো? ক্লাস যেগুলো করিয়েছেন, মক টেস্ট গুলো নিয়েছেন, ওই কোশ্চেন গুলো দেওয়া আছে, আর একদিন সায়েন্স পার্টের ক্লাস করিয়েছিলেন, ওইটার নোটস দেওয়া আছে, আর তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি স্যারকে জিজ্ঞাসা করে নেবো, বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু দেখে নিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, ওটা কথা বলে তোমরা স্যার জানিয়ে দেবে, ঠিক আছে। ম্যাম বলছিলাম কি, আপনি যে অটো বায়োগ্রাফি, বলো বলো, শুনছি। এই যে 51টা হুম, কোশ্চেন দিলেন, এই 51টা পড়ে গেলে মোটামুটি হয়েই কমন যাবে হয়ে যাবে, কমপ্লিটেড এর মতন। অটোবায়োগ্রাফি কমন হয়ে যাবে। আর বাকি দুটো দিয়ে দিয়েন। আচ্ছা, বাকি দুটো, হ্যাঁ বাকি দুটো দিয়ে দেবো, বাকি দুটো দিয়ে দেবো। হ্যাঁ, এই যে জায়গাগুলো বলছি তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। আর এই মুহূর্তে
আমাদের ক্যাগ কে আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই যে দেখো গিরিশচন্দ্র মুর্মু যিনি 14th ক্যাগ, ইনি কিন্তু আবার তোমাদের দেখো এই যে আগেই পড়াচ্ছিলাম একটু আগে, উনি নিয়োগ হয়েছেন ভাইস, যে দেখো ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছে জাতিসংঘের নিরীক্ষক 2024-এ গিরিশচন্দ্র মুর্মু, দেখেছো তো? ইনি আবার 14th ক্যাগ, এই মুহূর্তে আমাদের ক্যাগ আছেন তিনি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে? এগুলো আবার পলিটিতেও তোমাদেরকে পড়তে হবে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে। যারা যারা এই ব্যাচে যুক্ত হয়েছো তারা কেউ পাওনি ওই 16টা ক্লাসের নোটস? না ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলে জানিয়ে দিচ্ছি। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলো বলো। বলছি এখানে যে এই স্ট্যাটিক জিকে আর যা যা বলেন আপনি, এইগুলো পড়লে মোটামুটি ফুডের তো হয়েই যাবে, তো ক্লার্কশিপেরও কিছুটা প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে অনেকটাই হয়ে যাবে, কিন্তু এত আমি যতটুকু শর্টে মানে আমি যতটুকু তোমাদেরকে তো ছোট করে বলছি, এতটা মনে রাখাটা সত্যি খুব ডিফিকাল্ট। নতুন কমিটি কমিশনস এই জায়গাগুলো পড়তে হবে, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা আমি বললাম, ওটা কিন্তু অনেক বড় এবং অনেক ডিটেলসে এখন পড়তে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স, ভারতের র্যাঙ্কিং কত সেই ইন্ডেক্স গুলোর মধ্যে, সেগুলো ভালো করে পড়তে হবে। রিসেন্টলি যে অপারেশনস গুলো হচ্ছে, সেই অপারেশন গুলো, ন্যাশনাল যত ইন্টারন্যাশনাল সামিট গুলো হচ্ছে সেই জায়গাগুলো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার যেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাপস রয়েছে বললাম যেগুলো, আরেকটা যেটা বললাম কি যেন বললাম, ওই এটা ইন্ডেক্স গুলো বললাম, তাই তো? ইন্ডেক্স গুলো ভালো করে পড়বে। আর হচ্ছে মিলিটারি এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে। ম্যাম ইতিহাস ভূগোল থেকেও তো কোশ্চেন আসবে তাই না? হুম, ইতিহাস ভূগোল থেকে তো প্রশ্ন আসবে তো। ইতিহাস ভূগোলের পার্টটাই তো বললাম, যেগুলো তোমার ওই 16টা ক্লাসে সব কমপ্লিট করিয়ে দেওয়া আছে। আমি জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি একবার স্যারকে, তোমাদের এই গ্রুপে কেন দেওয়া হয়নি, একটা মিনিট হোল্ড করো তো, আমি একবার জিজ্ঞাসা করে নিই। ঠিক আছে, স্যার তো ফোন রিসিভ করেননি, আমি কথা বলে পরে জানিয়ে দেবো তোমাদেরকে, মানে স্যারই জানিয়ে দেবেন আর কি, ঠিক আছে? কারণ ওগুলো তোমাদেরকে পেতেই হবে, নইলে মুশকিল। ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে কে আছে সেগুলো, স্ট্যাটিক পার্টটা অনেকটা, ফার্স্ট ইন্ডিয়া আর ওয়ার্ল্ডে কে কে আছে, পুরো ইন্ডিয়া আর ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ব্যক্তি যিনি এই কাজটা করেছেন, যেমন সাপোজ হচ্ছে যে বললাম যে ধরো ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড টেম্পল কোথায় হচ্ছে, সেটা হচ্ছে তোমার তেলেঙ্গানাতে হচ্ছে। ধরো এটা হতে পারে যে তোমার কি বলে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন, আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন যেটা হচ্ছে কলকাতায় হচ্ছে, যে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট মানে ফার্স্ট ইন ইন্ডিয়া এন্ড ওয়ার্ল্ড, এগুলো কোথায় কোনটা হচ্ছে সেগুলো।
ম্যাম আপনাদের দেওয়া নোটস পড়লেই যথেষ্ট, না আবার আরো বাইরে থেকে কিছু পড়তে হবে? না, যেগুলো বলছি যদি টপিক ওয়াইজ এগুলোই পড়ো সেটাই যথেষ্ট। যেগুলো বলে দিচ্ছি সেগুলোই যদি পড়ে যাও সেগুলোই যথেষ্ট, কারণ এগুলো অনেকটা ভলিউমিনাস। যেগুলো বলছেন মানে ওইগুলো তো নোটস আকারে পাবোই, হুম হুম। তো এটার বাইরে আর কিছু পড়বো না, তাহলে আপনারা যা দিবেন সেইগুলোই পড়বো। হ্যাঁ, সেগুলোই পড়ে যাও। আর তারপরেও যদি দেখো এটার তো কোনো কিছু এন্ড হয় না, সেটা যদি তোমার তারপরে নিতে পারো বা সেই সময় থাকে তো ডেফিনেটলি তুমি পড়বে, কেন পড়বে না। আহ, আচ্ছা, এবার বলো তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলো। মোটামুটি আজকের থেকে তো আমি বললাম। বলো যদি কারোর কোনো প্রশ্ন থাকো। দেখো এই এখানে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ক্লাসটার গুরুত্ব, আদারওয়াইজ এই ক্লাসটা তো আমি নোট দিয়ে দিলেই তোমরা পড়ে নিতে পারো। আর মক টেস্ট গুলো তো নিচ্ছি, ওগুলো থেকে যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে বলতে পারো। কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, অ্যাওয়ার্ডস যেগুলো রয়েছে, অ্যাওয়ার্ডস এর মধ্যে নোবেল প্রাইজ ভালো করে দেখে যাবে, কে কোন ফিল্ডে পাচ্ছে কোনটা সেটা দেখে যেতে হবে। পুলিৎজার, বাফটা, তারপর গোল্ডেন গ্লোব, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আইসিসি অ্যাওয়ার্ডস, ঠিক আছে, ফিফা অ্যাওয়ার্ডস, এইগুলো, গ্র্যামি, ফিল্মফেয়ার, অস্কার, র্যামন ম্যাগসেসে, আর পদ্ম পুরস্কার যেগুলো বলে দিয়েছি, জ্ঞানপীঠ পুরস্কার, ব্যাস পুরস্কার, সরস্বতী সম্মান, দাদা সাহেব ফালকে, এগুলো দেখে যেতে হবে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, অ্যাবেল প্রাইজ, ইউনেস্কো পিস প্রাইজ, গান্ধী পিস প্রাইজ, রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড, বুকার প্রাইজ, ম্যান বুকার, এই অ্যাওয়ার্ড গুলো দেখে যেতে হবে। মোটামুটি এগুলো করে গেলে কমন পেয়ে যাবে। লাস্ট 6 মান্থে যা কিছু আছে সবগুলোই আমি করে দেব। কারোর আর কোনো প্রশ্ন আছে? না ম্যাম। ম্যাম হ্যাঁ বল। বলছি ওই এই যে লাস্ট যে মক টেস্টটা নেওয়া হয়েছিল 4 নম্বর মক টেস্ট করে, হুম। এইখানে আছে এই লতা মঙ্গেশকর সম্প্রতি কোন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? সম্প্রতি? সম্প্রতি লতা মঙ্গেশকর নিম্নলিখিত কোন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? উম, এই প্রশ্নটা তো আমি করিনি। আচ্ছা ঠিক আছে, তবু বলো কি কি অপশানে ছিল। অপশন আছে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, হুম। এ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড, বি হচ্ছে সেরা সঙ্গীতকার অ্যাওয়ার্ড, সি হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, আর ডি হচ্ছে সারা মৌলি অ্যাওয়ার্ড। কি কি বললে? ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর হচ্ছে তোমার সেরা সঙ্গীতকার অ্যাওয়ার্ড সেরা সঙ্গীতকার, আচ্ছা, আর দাদা সাহেব ফালকে, সি হচ্ছে দাদা সাহেব ফালকে, হুম, আর হচ্ছে ডি হচ্ছে সারা মৌলি অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ড হবে। হ্যাঁ, অপশন মনে হয় ডিটা দেওয়া আছে। কিন্তু অপশন ডি দিয়েছে, সারা মৌলি অ্যাওয়ার্ড দিয়েছে। সারা মৌলি অ্যাওয়ার্ড? হ্যাঁ, ওই ব্যাপারটা তো বুঝতে পারছি না কি এরকম দিয়েছে এটা। এটা তো এই তোমার কি বলে, স্যার করেছে। স্পেলিংটা কি দিয়েছে বলো?
প্রথমত লতা মঙ্গেশকরের তো এখন অ্যাওয়ার্ড পাওয়ার কোনো কথাই নয়, কারণ লতা মঙ্গেশকর তো মৃত। হ্যাঁ, মারা গিয়েছেন। হুম। ওইটাতে দন্তস্বয় বয় মরণোত্তর আকার রয় আকার, কি কি? দন্তেশ্বয় বয় আকার রয় আকার ও সারা মৌলি, দন্তেশ্বয় বয় আকার রয় আকার। উম, না, এটা তো আমি তো এখনো পর্যন্ত এরকম কোনো কিছু, এটা তো একদম রিসেন্ট প্রশ্ন নয়, এটা আগের কোনো প্রশ্ন, সেটাকে পাঞ্চ করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত সাম্প্রতিককালে লতা, প্রশ্নটা ভুল আছে। সাম্প্রতিককালে লতা মঙ্গেশকর কোনো অ্যাওয়ার্ড পায়নি, কারণ উনি তো মৃত ব্যক্তি। আর যদি মরণোত্তর পুরস্কারও পেয়ে থাকে, কিন্তু সেটা সামনে আসতো, ঠিক আছে, অন্তত 2023-এ সেরকম কোনো অ্যাওয়ার্ড পায়নি। ঠিক আছে, আমি দেখে নেবো একবার, ঠিক আছে, বলে দেবো। আর একটা কোশ্চেন আছে, নোটস গুলো ওই প্রোভাইড এবার করে দেবেন। 48-এ কোন ক্রিকেট 2018 সালে বিজয় হাজারে ট্রফি জিতলো? 2018 সালের একটা কোশ্চেন দিই, কোন ক্রিকেট 2018 সালে বিজয় হাজারে ট্রফি জিতলো? এই জিকে পার্টে দিয়েছে একটা। এই প্রশ্ন পড়তে হবে না, হুম, সেটাই আমি কারণ ভাবছিলাম, কারণ বিজয় এটা তো অনেক হাজারে পিছনে। বিজয় হাজারের ট্রফিটা পড়ে রাখবে, কিন্তু সেটা এখনকার কনটেক্সটে পড়ে রাখবে, ঠিক আছে। 2022-এ রিসেন্ট লাস্ট কনটেক্সট হয়েছিল, দিতে। সৌরাষ্ট্র জিতেছে, সেটা পড়ে রাখো। সৌরাষ্ট্র জিতেছে। কিন্তু অ্যান্সারটা তো ভুল দিয়েছে, ওটা সৌরাষ্ট্র দেয়নি অ্যান্সারটা কর্ণাটক না কি দিয়েছে দেখলাম। আরে সেটা তো তোমার কি বলে, 2018 সালে হয়তো কর্ণাটক জিতেছিল, ওই জন্য কর্ণাটক দিয়েছে, কিন্তু উত্তরটা না না, 2022 এই 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 ইয়ারে দিয়েছে মনে হয়। এই ইয়ারে দিয়েছে। না না, 2018 সালে বিজয় হাজারে দিয়েছে এটা। ট্রফি দিয়েছে, দু 2018 হাজার দিয়েছে। বিজয় আচ্ছা হাজার আচ্ছা। ট্রফি দিয়েছে বললো তো। হুম, তাহলে ওটা কর্ণাটক ঠিক আছে। হুম, তাহলে ওটা কর্ণাটক ঠিক আছে, কিন্তু তোমাদের ওই 2018-র কন্টেন্টে ওটা ইম্পর্টেন্ট নয়। এখনকার কন্টেন্টটা পড়ে রাখবে, যেটা হচ্ছে 2022-এ সৌরাষ্ট্র লাস্ট 2022-এ হয়েছে। ঠিক আছে, আমি মেটেরিয়ালস গুলো দিয়ে দেবো। আমার ক্লাসের মনে হয় যে সেভাবে মেটেরিয়ালস হয়ে গেলেই তোমাদের হয়ে যাবে, ওগুলো পড়ে নিলেই হবে। আর মক টেস্ট গুলো একটু একটু আলোচনা করে দেবেন যতটুকু পারবেন, আধ ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হলেও সেটা আলোচনাটা করে দিলে ভালো হয়। করে দেবো, কিন্তু তোমরা বলো আর তোমাদের কি কি অসুবিধা, তাহলে সেগুলো বলে দেবো। তোমাদের কি ওই একটা জিনিস আগে বলো, আচ্ছা, স্ট্যাটিক জিকে আর এই নোটটা পড়া হোক তারপরে বলবো। হ্যাঁ সেটা বলো। আর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইকোনমিক্স। ইকোনমিক্স 2-3টে প্রশ্ন, আগের বছর অনেকগুলো প্রশ্ন এসেছিল ফুড এসআইতে ইকোনমিক্স থেকে, কিন্তু আমি ধরছি না সেটা, যাই হোক। ইকোনমিক্স আর পলিটিটা বলে দেবেন একটু। আচ্ছা, ইকোনমিক্স আর পলিটিটা একবার বলো। ঠিক আছে, বলে দেবো। পলিটি থেকে ম্যাডাম, এই আর্টিকেলস গুলো জিওগ্রাফিটা একটু ভালো বলে করে দিবেন পড়বে, আপনি। আর্টিকেলস গুলো। একটু আলোচনা করে দেবেন তাহলেই হবে। ঠিক আছে, তাহলে ওই মেটেরিয়ালসটা আমি দেখছি, আগে তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করি, কারণ তাহলে তোমাদেরকে পড়তে সুবিধা হবে, আর তাহলে বোঝাতে আমার সুবিধা হবে। একদম আগে আগের দিন দিলেও ভালো হয়, তাহলে তারপর আলোচনা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে সেই, আমি যে স্যার আমার নোট তো গুলো রেডি আছে, জাস্ট ড্রাইভে আছে, আর শেয়ার করে দেবে স্যার তোমাদেরকে, ঠিক আছে। আমি জিজ্ঞেস না করলে তো আমি তো দিতে একটু পারবো না। আগে দিলে হয়তো একটু পড়ে রাখতে পারতাম। এই সানডের মধ্যে আমি স্যারকে বলছি দিয়ে দিতে, তাহলে 15 ডেজ টাইম পাবে। আমার তো নেক্সট উইকে ক্লাস নেই, তারপরের উইকে আবার ক্লাস আছে। একদম একদম ঠিক। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এগুলো পড়ো আগে। আর ওই 6 মাসের ওই ম্যাডাম, পিডিএফ, জিওগ্রাফিটা একটু বলে দিবেন, জিওগ্রাফিটা। কোনটা? জিওগ্রাফিটা। জিওগ্রাফি একটু, জিওগ্রাফি থেকে জিওগ্রাফি একটু বলে দেন। জিওগ্রাফি থেকে ড্রেনেজ সিস্টেম আর ভূপ্রকৃতি ভালো করে পড়বে, ভারতের ক্ষেত্রেও বটে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বটে। ড্রেনেজ সিস্টেম মানে নদ নদী, ঠিক আছে, আর ভূপ্রকৃতি নদ ফিজিওগ্রাফি নদী আছে, যেটা, এই পার্টটা বলে নদ দেবো। নদীর ভূপৃষ্ঠ, তাই তো? হুম হুম, ভারতের ক্ষেত্রেও পড়বে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পড়বে। আর পশ্চিমবঙ্গের এগ্রিকালচার মানে কৃষিটা ভালো করে পড়বে পশ্চিমবঙ্গের। আচ্ছা, রিসেন্টলি ট্র্যাডিশনাল জিওগ্রাফির পার্টে প্রশ্ন আসছে, ধরো কাগজের কল কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, বিসিএস এ এসছে এই ধরনের প্রশ্ন, তোমাদেরও আসতে পারে।
যে যেমন ঘুষুরিতে মানে প্রথম বস্ত্রশিল্প কোথায় হয়েছিল, এই হ্যাঁ সমস্ত এইগুলো এই পার্টগুলো ভালো করে দেখে যাবে। বলে দেবো নেক্সট দিনকে, এগুলো বলে দেবো একবার করে। এই পার্টগুলো ভালো করে দেখবে, আর্টিকেল গুলো ভালো করে দেখবে পলিটি থেকে, অ্যামেন্ডমেন্টস ভালো করে দেখবে, রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টস গুলো আসছে মানে 100-র পর থেকে, সরি 100-র পর থেকে যে অ্যামেন্ডমেন্টস গুলো আসছে সেগুলো একটু দেখবে ভালো করে। এই জায়গাগুলো হলো। আর আর্টিকেলের মধ্যে 12 থেকে 35 মানে মৌলিক অধিকার, আর তারপরে হচ্ছে তোমার 36 থেকে 51 রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ভালো করে দেখে যাবে যতগুলো রয়েছে, মানে ইম্পর্টেন্ট গুলো নয়, আমি অধিকাংশ গুলো ভেতরে পঞ্চায়েতের কাবে কার্যকর আদেশ, ST/SC দের জন্য কোন ধারায় কাজ করা হয়েছে, মহিলা সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত যে ধরনের যে ধারাগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। কার কি কাজ, স্পিকারের কি কি কাজ, এই যে কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড, এই জায়গাটা খুব ভালো করে দেখে যাবে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট হাইকোর্টের এখন অনেকটাই শিরোনামে আসছে, এদের কার্যাবলীগুলো ভালো করে দেখে যাবে। ওখানে প্রত্যেকটা ক্লাসে আমার নোটটা করা আছে, আমি দেখি কথা বলে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে এই উইকের মধ্যেই প্রোভাইড করে দেওয়া হবে। এই প্রত্যেকটা বিষয় ওখানে টপিক পেয়ে যাবে। পার্লামেন্টারি সিস্টেম, গভর্নর মানে রাজ্যপাল আর রাষ্ট্রপতির ক্ষমতা, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে নিয়োগ হয়, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো ভালো করে দেখো তাহলেই যথেষ্ট। তারপরে দেখো পড়ে কতটা কি হয় সেই বুঝে আমি বলে দেবো। ওকে ম্যাম হ্যাঁ বল। বলছি আর্টিকেলের মধ্যে 12 থেকে 35 বললেন, এই ওই মৌলিক অধিকারের হুম ওইগুলো কি প্রত্যেকটা পড়তে হবে 12 থেকে 35? 12 থেকে 35 সবগুলো দেখে যাও, বিশেষ করে 15, 17, 19, 20, 20 থেকে 30 ভালো করে দেখে যাবে। তারপরে 20 থেকে 30 একটাও বাদ দেবে না। 17 থেকে 30 ভালো করে প্রত্যেকটা দেখে যাবে, 17 থেকে 30, 12, 15, 17 থেকে 30, আর ওদিকে 35, 32 এইগুলো। আর ওই যে ম্যান্ডামাস যে রিট গুলো রয়েছে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের, যে রিট গুলো হয় লেক WRIT রিট গুলো, ম্যান্ডামাস, প্রহিবিশন, এইগুলো দেখে যাবে। এগুলো নোটটা দিই, তারপরে তোমরা আমাকে দেখে বলো যে কোন জায়গাগুলো অসুবিধা আছে, সেগুলো আমি পড়িয়ে দেবো আরেকবার করে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন? নোটটা আমি এই উইকেই পাঠিয়ে দিচ্ছি, 15 ডেজ পাবে, পড়ো, তারপর পড়ে আমাকে বলবে। ঠিক আছে, ওকে, গুড নাইট তাহলে। গুড নাইট ম্যাম। ওকে।